NBP, Unani and Ayurveda Research Center, one of the leading Unani and Ayurveda Research Center now in West Bengal. বিগত 20 বছর ধরে বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার মণ্ডলী দ্বারা আপনাদের মুখে হাসি ফুটিয়ে আসছে এনবিপি, ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের বাঙালিদের মামা বাড়ি, কাকা বাড়ি, পিসি বাড়ি, জেঠি বাড়ি এগুলো থাকবেই, এবং এই রিলেশনগুলো বা এই সম্পর্কগুলো যদি না থাকে তাহলে জীবনটা বড় ফ্যাকাশে, বড় ফাঁকা ফাঁকা মনে হয়। আর বর্তমানে আরো একটা জিনিস আমাদের জীবনে থাকবেই, নাহলে জীবনটা বড় ফাঁকা ফাঁকা হয়, সেটা হচ্ছে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিডের মতন সমস্যা। আপনি আপনার রিপোর্ট করেছেন কি? যদি রিপোর্ট করেন, এগুলোর মধ্যে কোনো দুটো বা তিনটে রিপোর্টে অবশ্যই কিন্তু ধরা দিয়েছে। আর যদি এখনো রিপোর্ট করেননি, তাহলে রিপোর্ট করে দেখুন আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিডের মতন কোনো না কোনো সমস্যা হয়তো নক করছে। এবার আপনি যদি তাদের আমন্ত্রণ দিতে চান, আপনার জীবনের অতিথির মতন তাদের আপ্যায়ন করতে চান, তাহলে আপনি করতেই পারেন। আর আপনি যদি ভাবেন যে না, এগুলোকে ছাড়া আমাকে বাঁচতে হবে, আমাকে ভালো থাকতে হবে, কারণ এদের নিয়ে তো ভালো থাকা সম্ভব নয়, তাই নিজে যদি নিজের মতন বাঁচতে চান, নিজের মতন করে সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে চান, পরিবারের লোককে সাথে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত জীবনকে উপলব্ধি করতে চান, তাহলে বলবো একটু সুস্থতাকে খুঁজে নেওয়ার চেষ্টা করুন। সুস্থতা বা সুস্থ থাকাটা খুব একটা কঠিন বিষয় নয়। যদি আপনি একটু সচেতন হন, তাহলে আপনি জীবনের বড় বড় সমস্যাগুলোর হাত থেকে নিজেকে বা নিজের প্রিয়জনকে কিন্তু রক্ষা করতে পারেন। আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেক দিন আমরা এই প্রচেষ্টাই কিন্তু করি যে কিভাবে ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে আপনি নিজেকে বাঁচাবেন বা নিজের প্রিয়জনকে বাঁচাবেন। আজকে ঠিক এই রোগগুলোর মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সমস্যাটির নাম থাইরয়েড। মোটামুটি আমাদের অনেকেরই কম বেশি ধরা পড়ে। কেন থাইরয়েডের সমস্যা, কি থাইরয়েডের সমস্যা, কি এর সিমটম, আর কি এর সমাধান অর্থাৎ ট্রিটমেন্ট, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার আপনার সকলের সব থেকে পছন্দের সেই মানুষটির সাথে, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মার সাথে। স্যারকে তাই আজ প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, মন খুলে কথা বলুন স্যারের সাথে, তবে প্রত্যেকেই পাবেন একদম কিন্তু সেই আশ্বাস দিচ্ছি না, মাত্র কয়েকজনের ফোন আমরা নেব, তাই আপনারা ফোন করে আপনাদের সমস্যা নিয়ে স্যারের সাথে আলোচনা করতেই পারেন। স্যার, একেবারে চলে যাব থাইরয়েডের সমস্যা নিয়ে, কারণ প্রত্যেক দিনই আপনাদের চেম্বারে এই সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড এইসব পেশেন্ট তো আসি। তো থাইরয়েডকে যদি আমরা নির্বাচন করি, তাহলে কেন এই সমস্যা আমাদের জীবনে এলো আর কি? দেখুন, সব থেকে আগে না আমি তো প্রত্যেক রোগীর জন্যই বলি কি যে কোনো রোগের প্রথম চ্যাপ্টারটা বুঝে নেওয়া দরকার। যে কোনো রোগকে যদি আপনি ভালো করে যদি জেনে নেন, তাহলে জিনিসটা কিন্তু কোনোদিনই আপনার প্রবলেম থেকে বাড়বে না, আর ইনফ্যাক্ট প্রবলেমটা সলভ হবে। আজকে কেন থাইরয়েড মেডিসিন আপনি সারা জীবন খাচ্ছেন? তো এটা আগে জানুন কি থাইরয়েড জিনিসটা কি, থাইরয়েড আমাদের কেন হয়, বা কি করলে আমরা থাইরয়েডকে ভালো যদি কীভাবে করতে পারি। দেখুন, ফার্স্ট আপনি যদি ব্লাড রিপোর্ট যদি করেন, তো টিএসএইচ রিপোর্টটা করবেন। তার মধ্যে আপনি T3 T4 আপনি পাবেন, কতটা কি লেভেলের মধ্যে আছে, নর্মাল রেঞ্জ কত থাকে সেটা পাশে দেখা থাকে, তার মধ্যে আপনার রেঞ্জ কত আছে সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু থাইরয়েড জিনিসটা কি, আমাদের শরীরের মধ্যে একটা গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গলায় থাকে। গলার মধ্যে মানে একটা প্রজাপতি মতন এই যে গ্ল্যান্ডটা রয়েছে, এই গ্ল্যান্ডটা কি করে? এই গ্ল্যান্ডটা আপনার আমাদের শরীরের মধ্যে T3 আর T4, ঠিক না, T3 আর T4-কে আপনার ম্যানেজ করে। কি ম্যানেজ করে? 99% আপনার আয়োডিন থাকে T4 এর মধ্যে, আর 1% থাকে আপনার T3 মধ্যে। তো এইবার দেখুন, T3 মধ্যে যে আয়োডিনটা পেলাম সেটা হচ্ছে 1%, আর 99% আমার আয়োডিনটা পাচ্ছি আমি T4 এর মধ্যে। আলটিমেটলি আমাকে কি জানতে হচ্ছে কি, আমাদেরকে শরীরের মধ্যে আয়োডিনটা বাড়াতে হবে। ম্যানুফ্যাকচারার কি আয়োডিনে? সেটা হচ্ছে সল্ট। আজকে যদি আমরা নর্মাল যদি সল্ট যদি না খাই, মানে পিঙ্ক সল্ট উপরে যদি আপনি ডিপেন্ডেন্ট আছেন, তাহলে কি হবে? আপনার শরীরের মধ্যে আয়োডিন তৈরি হবে না। তাতে কি হবে? গলার মধ্যে আপনার গ্ল্যান্ড বাড়বে, আর
তার জন্যে আপনাকে বাড়াতে হবে আয়োডিন। আয়োডিনের জন্য আপনাকে সল্ট অবশ্যই নিতে হবে। এইবার এইটা তো আমি জানলাম কি আমাকে শরীরের মধ্যে আয়োডিনের দরকার আছে। আয়োডিন না তৈরি হলে আপনার থাইরয়েডটা আপনার ভালো হবে না, বা T3 বা T4টা, এই যে 99% যে আপনার বললাম T4 এর মধ্যে, আর 1% হচ্ছে আপনার T3 মধ্যে যে আয়োডিনটা, এটা আপনাকে দরকার আছে। এর সাথে আর একটা জিনিস আছে, যাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার থাকলে কি হয়, আপনার শরীরের মধ্যে এনজাইমগুলো তৈরি হয় না। আর যখনই এনজাইম তৈরি হবে না, তখন কি হবে, আপনার T4 মানে T4 থেকে T3 মানে যে কনভার্টেশনটা, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। মানে T4 থেকে T3-তে যে আপনার আয়োডিনটা কনভার্ট করবে, সেটা কিন্তু বন্ধ করে দেয়। ইনফ্যাক্ট T3 থেকে একটা বড় জিনিস, যাদের ফ্যাটি লিভার থাকে তাদের T3 থেকে রিভার্স করে আবার T3 মধ্যে চলে আসে। তো যার ফলে কি হয়, আপনার থাইরয়েডের প্রবলেম সারা জীবনের জন্য আপনার রয়ে যায়। তো আপনাকে এটা জানতে হবে কি আপনার শুধু আয়োডিনই নয়, তার সাথে আপনাকে ফ্যাটি লিভার দরকার আছে। যদি ফ্যাটি লিভার যদি ভালো হয়, ফ্যাটি লিভার মানে ঠিক থাকে, লিভারের মধ্যে যদি চর্বি যদি না জমতে থাকে, তাহলে কিন্তু আপনার থাইরয়েডটা ভালো করা উচিত আছে। এইবার আপনারা যে জানেন কি থাইরয়েডের যে মেডিসিনটা আমরা সারা জীবন খাবো, যে ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে যতদিন আপনার মৃত্যু অবধি আপনাকে এই ওষুধটা খেতে হবে। থাইরয়েডের যে মেডিসিনটা হয়, এটা সাপের বিষ দিয়ে তৈরি করা হয়, যার ফলে কি হয়, আমাদের শরীরের মধ্যে সাইড ইফেক্ট হতে চালু হয়ে যায়। একটা দেখুন দরকার আছে, যে আমি কি বলি, সবসময় দুটো মেডিসিনই আপনার দরকার রয়েছে। যে কোনো সময় আপনার ইমার্জেন্সি যখন পড়ে গেল, তখন থামাচাপা দেওয়ার জন্য আপনি মডার্ন মেডিসিনে হেল্প নিলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্যারালাল লাইনে আপনি যদি চিকিৎসা যদি না করেন, তাহলে কি হবে, আপনার সমস্যা কিন্তু সমাধান হবে না। কতদিন আপনি থামাচাপা দেবেন? একটা সময় আসবে আপনার কিন্তু এই রোগটা আপনার উপরে হাবি হয়ে যাবে, তখন আপনার মেডিসিন কাজ করবে না, হয়তো মেডিসিন আপনাকে পাওয়াটাকে বাড়াতে হবে। তো প্যারালাল লাইনে আপনাকে চিকিৎসা করতে গেলে আপনি কি জানতে পেলেন, থাইরয়েডের জন্য আমার আয়োডিনের দরকার আছে, লিভারটাকে ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার T3 বা T4 এর যে ব্যালেন্সটা আছে, এটা ঠিক হবে। এর সাথে আমরা যেটা আরো কথা বলি, যেটা হচ্ছে ফাস্টিং। 18 আওয়ার্স আপনাকে ফাস্টিং করতে হবে, মানে 18 ঘন্টা। 18 ঘন্টা যদি আপনি ফাস্টিং করেন, কদিনের মধ্যে আপনাকে করতে হবে, 3 মাসের মধ্যে একবার। 3 মাসের মধ্যে যদি আপনি একবার, যদি আপনি 18 ঘন্টা যদি ফাস্টিং করেন, আর 6 মাসে আপনি করলেন দুবার, আর এর সাথে সাথে 2 বছরের মধ্যে আপনি করবেন ফাস্টিংটা মাত্র 4 বার। 4 বার যদি 18 ঘন্টা যদি আপনি ফাস্টিং করে নেন, থাইরয়েড আপনার ভালো হয়ে যাবে। আমি আপনাকে বলছি, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে সাপের বিষ যদি আপনি যে খাচ্ছেন, সেটা আর খেতে হবে না, সেটা বন্ধ করে দেওয়া হবে। এর সাথে সাথে আপনি দেখবেন থাইরয়েড সম্পূর্ণভাবে ভালো হয়ে গেল। তো এই যে মেনটেন করাটা, বা এই পদ্ধতি থেকে আমরা যে জানতে পেলাম কি থাইরয়েড ভালো হয়, আজকে কটা মানুষ জানে? যার ফলে সকালবেলা ঘুম থেকে উঠে সাপের বিষ খেতে চালু করে দেয়, আর নানা রকম শরীরের মধ্যে আমাদের তৈরি হতে চালু হয়ে যায়, যেরকম হারমোনসে ইমব্যালেন্স। আজকে থাইরয়েড হওয়ার পর আপনার পিরিয়ড কিন্তু আটকাচ্ছে, পিরিয়ড কিন্তু ঠিক মতন আপনার হচ্ছে না, আনওয়ান্টেড হেয়ার আপনার হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, স্কিন ডাল হচ্ছে, নানা রকম শরীরের মতো তৈরি হয়। ইনফ্যাক্ট আমরা যেটাও পাই থাইরয়েড থেকে, থাইরয়েড আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যায়। তো আজকে যে কোনো চ্যাপ্টার, যেমন চ্যাপ্টারটা আপনাকে জানতে হবে। তো আজকে থাইরয়েড নিয়ে আমার মনে হয় এই প্রোগ্রাম করার পর আপনারা খুব ভালো করে জেনে গেলেন কি থাইরয়েড জিনিসটা কি, থাইরয়েডকে কি করা উচিত, কি করলে ভালো হবো। আর এই সাপের বিষ থেকে ছুটকারা পেতে গেলে এর সাথে সাথে যদি আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট যদি করেন, তাহলে কিন্তু থাইরয়েড উপরে আপনি সবসময়ের জন্য জয় হয়ে যাবে। একদম। অন্য কোনো প্যাথের কথা আমি কেন ভাববো, যখন আমি ভালোবাসি আয়ুর্বেদকে, যখন বিশ্বাস করি আয়ুর্বেদকে, যখন জানি আয়ুর্বেদে কোনো রকম সাইড এফেক্টেড ভয় নেই, আমি যখন জানি যে সারা জীবন মেডিসিন খাওয়ার মতন ওই জোর জুলুম দেয়, তখন তো আমি আয়ুর্বেদকেই নির্বাচন করব। আর আমাদের কাছে আয়ুর্বেদ মানে একটাই নাম, সেটা হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। থাইরয়েড নিয়ে কথা বলছি, বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। থাইরয়েডের অনেকগুলো সিমটমস স্যার কিন্তু বললেন কথা বলতে বলতে, কিন্তু একটা বিষয় স্যার একটু জানতে চাইবো যে থাইরয়েডের কি প্রকারভেদ হয়? মানে আমি শুনেছি মানে থাইরয়েড হলে নাকি মোটা হয়ে যায়, আবার তো দেখি কেউ রোগাও হয়ে যায়, মানে এটা কেন হচ্ছে? এটা ওই যে T3 আর T4 এর যে ব্যালেন্সটা যেটা বললাম, এটা একটা আছে কি, যখন আপনার দেখবেন থাইরয়েড দু প্রকারের হয়, একটা আপনার শরীরটাকে শুকিয়ে দেয়, আবার একটা শরীর আপনাকে ফুলিয়ে দেয়। এক একটা সময় দেখবেন আপনি কিছু খাচ্ছেন না, তারপরে কিন্তু আপনার শরীর ওজন আপনার কিন্তু বাড়তেই থাকছে, ঠিক না? আবার এক এক সময় আছে আপনি ভালো আপনি মেনটেন করছেন, খাওয়া দাওয়া আপনি ঠিকঠাক করছেন, তারপরে কিন্তু আপনার ওয়েট কিন্তু বাড়ছে না, মানে আপনি শুকিয়ে যাচ্ছেন, আপনার রোগা হয়ে যাচ্ছে। এটা কিন্তু থাইরয়েড থেকে হয়। তো আপনার যেটা বললাম আপনাকে, যদি আপনি পিঙ্ক সল্ট উপরে যদি নির্ভর করেন,
তাহলে কিন্তু গলার মধ্যে আপনার গয়টা রয়ে যাবে। ঠিক আছে, তো আপনার এই যে টিউমারটা যেটা নিয়ে আপনি প্যানিক করছেন, আপনার দরকার আছে আয়োডিনে। ঠিক আছে, তো যে কোনো জিনিসে যখন আপনি চ্যাপ্টারটা বুঝে যাবেন, প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। ঠিক, তো আজকে আমরা যেটা জানলাম থাইরয়েড দু প্রকারে হয়। ঠিক আছে, T3 T4 যে ব্যালেন্সটা বললাম, T4 এর মধ্যে 99% আয়োডিন দরকার রয়েছে, আর T3 মধ্যে 1% আয়োডিনের দরকার রয়েছে। এখানে যদি আয়োডিনটা যদি আপনার 2% যদি হয়ে যায়, তাহলেও কিন্তু শরীর খারাপ হবে। আর এইদিকে 99%-এর মধ্যে যদি আপনার 70% যদি আয়োডিন থাকে, তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো এই ব্যালেন্সটাকে মেনটেন করা, আরও আমি কিছু আপনাকে বলবো টিপস করতে, যেটা আপনার থাইরয়েডকে কি করে আর ভালো করা যায়। একদম তাই, মনোযোগ সহকারে শুনতেই হবে। আর শুনতে শুনতে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের নিজস্ব নাম্বার, এনবিপির নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না, 9830235527 বা 37। অবশ্যই নোট করুন, ফোন করুন, কথা বলুন। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি দমদম থেকে বলছিলাম। আমি তো ডাক্তারবাবুর সাথে একটু কথা একদম, বলার ছিল। ডাক্তারবাবু শুনছেন তো? বলুন, দমদম থেকে বলছেন, আপনার নাম কি, আপনার বয়স কত? আমার নাম শোভনা বসা, হুম, আর বয়স? 40। 40। আপনার কি সমস্যা বলুন, স্যার শুনছেন। আর আমার ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমার পায়ে অনেকদিন থেকে ব্যথা, সাথে আচ্ছা। কোমরেও একটু ব্যথা আছে। তাই এটার জন্য আমাকে কি করতে হবে? পায়ে যে ব্যথাটা আছে সেটা কি আপনার হাঁটুতে ব্যথা আছে না পায়ে গোড়ালিতে ব্যথা আছে? হাঁটুতে, হাঁটু হাঁটু। আচ্ছা, পায়ে হাঁটুতে ব্যথা আছে। কতদিন ধরে? প্রায় 3 বছর। 3 বছর হলো। পা কি বেঁকে যাচ্ছে? না না, বেঁচে যায়নি, কিন্তু প্রচন্ড ব্যথা, মানে একটু পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম, তারপর থেকে এই ব্যথা। আচ্ছা, আর আপনার পায়ে যখন আপনি ফোল্ড করেন তখন কোনো রকম আওয়াজ হয়, মানে খটখট করে কোনো শব্দ হয়? কিন্তু ব্যথাটা আমার দীর্ঘস্থায়ী, হুম। ব্যথাটা সবসময় থাকে। আর হাঁটু কি ফুলে গেছে? না, যখন পড়ে গিয়েছিলাম তখন হাঁটু খোলা ছিল, কিন্তু এখন ব্যথাটা আছে, এমনি আর কিছুই নেই। আচ্ছা, আর আপনি এখন হাঁটু কোনো এক্সরে রিপোর্টটা করেছেন? হ্যাঁ, এক্সরে রিপোর্ট করেছিলাম সেই সময়, মানে 3 বছর আগের কথাই বলছি। আচ্ছা, এখন রিসেন্টলি করেননি তাই তো? না না না। আচ্ছা, প্রথম তো হচ্ছে আপনি একটা রিসেন্টলি একটা হাঁটু এক্সরে রিপোর্টটা করান, কেমন? এই হাঁটু যখন এক্সরে রিপোর্টটা আপনি করাবেন, সেখানে আপনি দেখতে পারবেন ডিজেনারেটিভ চেঞ্জেস বা আপনার অস্টিও আর্থ্রাইটিস আপনার শরীরের মধ্যে আসতে চালু হয়ে গেছে। ঠিক আছে, এইটাই যদি আপনি ফেলে রাখবেন তাহলে কিন্তু অস্টিওফাইটস হবে, আর অস্টিওফাইটসের সাথে সাথে আপনার কিন্তু পা কিন্তু ব্যান্ড হবে। এটা নিয়ে বলবো আপনাকে। আজ আপনি বলুন, আগে কোনো ওষুধ খান আপনি সকালবেলা এই প্রেশার, সুগার, থাইরয়েডে? না না না, আমার প্রেশার, সুগার, থাইরয়েড তো কিছু নেই আপাতত। আমার শুধু ওই পায়ের ব্যথাটা আর আমার এই ব্যথাটাই, মানে আচ্ছা। মাঝে মাঝে না হাতে পায়ে প্রচন্ড ব্যথা হয়। আপনি প্রথম হচ্ছে সিঁড়ি ভাঙা বন্ধ করুন, কেমন? আর কমোড পায়খানা ইউজ করবেন। খাবারের মধ্যে যে জিনিস খেলে আপনার গ্যাস হয় সেই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করুন, মানে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, কুমড়ো, এটা আপনি বেসিক জিনিস আছে, এটা গ্যাস ফর্মটা বেশি করে। ডাক্তারবাবু, আমাকে তো সিঁড়ি ভাঙতেই হবে, মানে সিঁড়িতে ওঠা নামা করতে হবে। অবশ্যই করবেন, কেন করবেন না? কিন্তু তার সাথে সাথে আপনাকে যেটা বারণ করতে বললাম তো, বেশি করবেন না, যতটা আপনি অ্যাভয়েড করতে পারেন। কারণটা হচ্ছে কি, আপনি যখন ভাঁজ করবেন তাহলে কি হবে, আপনার যে সামান্য যে জেলগুলো রয়েছে সেটাও কিন্তু আপনার শেষ হয়ে যাবে। এখানে আপনাকে সোজা রাস্তায় হাঁটতে বারণ করছি না, ভাঁজ করতে বারণ করছি। কেন? কেন কি আপনি জেলগুলো শোকাচ্ছে, এর মধ্যে যদি আপনি বেশি যদি ভাঁজ করেন তাহলে কি হবে, আপনার যে হাড়গুলো ঘষণ খাচ্ছে সে হাড়গুলো কিন্তু ভাঙতে চালু হয়ে যাবে। আপনি দমদমে থাকেন, আমি আপনাকে বলবো কি আগামী সোমবার দিন আমি মধ্যমগ্রামে থাকবো, ঠিক আছে? আপনি একটা হাঁটু এক্সরে রিপোর্টটা করান, আর ওই হাঁটু এক্সরে রিপোর্টটা নিয়ে মধ্যমগ্রামে আসবেন। কি করলে সম্পূর্ণভাবে আপনি ভালো হবেন সেটা আমি আপনাকে অবশ্যই বলবো, ঠিক না? এবার দেখুন আপনার হ্যাঁ, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন ম্যাডাম, তারা বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাড্রেস কি, কখন থেকে স্যার বসবেন, সবটা জেনে যাবেন। এবার আপনি শুনুন, স্যার বলছেন আপনাকে। দেখুন, প্রথম হচ্ছে কি আজকে আপনি যে ফোন করলেন যে আপনার প্রবলেমটা হাঁটুতে সমস্যাটা, আমি আপনাকে কি বললাম কি আপনাকে বেঁকে যাচ্ছে না আপনার হাড় ভাঙছে, এগুলো জানার জন্যই আপনাকে বলা হলো আপনি একটা এক্সরে রিপোর্টটা করান। কি হয়, আমাদের যে হাঁটু যে শেপটা না এইভাবে থাকে, মানে একটা উপরে একটা হাড় বসে থাকে, আর যখনই এক সাইড ঘষণ খায় তাহলে এক সাইড বসবে আর দ্বিতীয় সাইড দিয়ে ফাঁকটা বাড়বে, আর যখনই ফাঁকটা বাড়বে তখন কি হবে, পাটা বেঁকে গেল। পায়ের শেপ ছিল আপনার স্ট্রেট, আস্তে আস্তে কিন্তু কার্ভ হতে চালু হয়ে গেছে, তো যেটা আপনার আর্লি স্টেজের মধ্যে আছে। এখন থেকে যদি আপনি চিকিৎসা যদি না করেন তাহলে কিন্তু হাঁটু বাঁকতে চালু হয়ে যাবে। তো আপনাকে আমি জিজ্ঞেস করলাম কি আপনি কোন থাইরয়েড ওষুধ খান,
কারণটা হচ্ছে কি থাইরয়েডের যে মেডিসিন খাওয়া হয় তাতে বোন ডেন্সিটি কমে যায়, মানে হাড়ের জোর কমে যায়। হাড়ে যখন জোর কমে যাবে তখন কি হবে, হাড় ভাঙতে কিন্তু চালু হয়ে যাবে, যাকে বলা অস্টিওফাইটস। যখন আপনি এক্সরে রিপোর্টটা করবেন সেখানে দেখতে পারবেন আপনার হাড়ের টুকরোগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো আপনি অবশ্যই এক্সরে রিপোর্টটা করান। আর এই যে প্রবলেমটা বললেন যে হাঁটু সমস্যাটা, এসব শুধু আপনার নয়, অনেক মানুষরা আছে যারা আজকে এই প্রবলেম থেকে ফেস করছে। আপনি যে বললেন না কি আমার একটা পড়ে গেছিলাম, তো পড়ে যাওয়ার পর কি হলো কি আপনার ফ্লুইডটা লিকেজ করে গেল। এই হাঁটু মানে যে জেলটা যে শুকিয়ে যাওয়া বা জেলটাকে লিকেজ হয়ে যাওয়া, সেটাই হচ্ছে আপনার ডিজেনারেটিভ চেঞ্জেস, ঠিক না? একদম। আর এই সমস্যা নিয়ে সত্যি কথা আমাদের হেল্পলাইন নাম্বারে এত ফোন আসে, আমাদের চেম্বারে এত সংখ্যক মানে নারী পুরুষ নির্বিশেষে মানুষের ভিড় থাকে। আমি জানি আপনি টিভির অনুষ্ঠান শুনছেন এবং আপনিও ভাবছেন আরে সত্যি আমার হাঁটুটাও তো খুব ব্যথা করে। বাড়িতে বসে সময় নষ্ট করবেন না, যত সময় নষ্ট করবেন তত আপনার ক্ষতি, কারণ দিনে দিনে সমস্যা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোনোদিন বাড়িতে বসে বসে একা একা আপনি কোনো শারীরিক সমস্যার সলিউশন তো পাবেন। আপনি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, তবে শারীরিক কোনো সমস্যার সমাধান আপনার দ্বারা করা সম্ভব নয়। তাই অবশ্যই আপনার কাছাকাছি ভালো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি তুফানগঞ্জ থেকে বলছি, সৌমেন দাস। তুফানগঞ্জ, আচ্ছা, নর্থ বেঙ্গল বোনা এটা না? নর্থ বেঙ্গল, হ্যাঁ। আচ্ছা বলুন কি সমস্যা। বলছি আমার শ্বাসকষ্ট আর হাঁপানি হয়। বয়স কত আপনার? 31। 31, ওকে। আচ্ছা, শ্বাসকষ্ট যে হাঁপানি হয়, আপনার শরীরে ওজনটা কত? ওজন প্রায় 45 প্লাস। 45 প্লাস। আর পেট কি আপনার বড় আছে? না, মিডিয়াম। পেট মিডিয়াম আছে। আচ্ছা, কোন রকম ছোটবেলা থেকে আপনার কি ঠান্ডা ধাত আছে? আর একবার। ছোটবেলা থেকে কি ঠান্ডা ধাত আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো আইজি রিপোর্টটা করেছিলেন? না, রিপোর্ট করিনি। তো এই যে সমস্যাটা আপনার হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? এটা তো মানে মাঝে মাঝে হয়, প্রায় মানে 2 বছর হয়ে গেল। আচ্ছা। কিন্তু মাঝে মাঝে হাঁসফাঁসটা বের হয়, না। মানে একটু মানে পরিশ্রম করলে তখন হয়। আচ্ছা, প্রথম তো হচ্ছে আপনার পেট পরিষ্কার হয়? পেটটা হয় মোটামুটি মডারেট। দুটো জিনিস আপনি শুধু করবেন। একটা হচ্ছে আপনি উষ্ণ গরম জলটা খেতে একটু চালু করবেন, ঠিক আছে? যেহেতু গরমের সময় আপনি যদি উষ্ণ গরম যদি না খান, নর্মাল টেম্পারেচারে জলটা আপনি খাবেন, ঠিক আছে? ফ্রিজের জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক আপনি অ্যাভয়েড করুন। এইবার আপনার যে শ্বাসকষ্টটা হয়, এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে আপনার যদি পেট পরিষ্কার যদি না হয়, গ্যাস যদি আপনার রিভার্স করে, মানে আপনার যদি উপর দিকে যদি গ্যাসটা ঠেলে, তাহলে কিন্তু আপনার শ্বাসকষ্টটা বাড়বে। আর সেকেন্ড নাম্বার হচ্ছে যদি ব্লাডের মধ্যে আইজি লেভেলটা হাই থাকে, মানে আপনার ইমিউনিটি পাওয়ার যখন আপনার লো হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই শ্বাসকষ্টটা হবে। তো একটা রক্ত রিপোর্ট করাবেন, আইজি রিপোর্টটা করাবেন, ঠিক আছে? যে কোনো প্যাথোলজি ল্যাবে আপনি যাবেন, সেখানে বলবেন আপনি আইজি রিপোর্টটা আমার করে দিতে, ঠিক আছে? আইজি এই রিপোর্টটা করান। তুফানগঞ্জে থাকেন, আমাদের তুফানগঞ্জের সামনে যে চেম্বারটা আছে সেটা শিলিগুড়ি, কুচবিহার, যেটা আপনার সামনে পড়বে সেখানে এসে আপনি দেখা করবেন, কেমন? এবার আপনাকে বলি যে আপনি প্রবলেম ফেস করছেন আইজি লেভেলটা, তো এই আইজি লেভেলটাকে নর্মাল রাখতে গেলে কি কি করণীয় দরকার আছে? কারণটা হচ্ছে কি, এই আইজি লেভেলটা বেশি থাকলে আমাদের লাংসগুলোকে নষ্ট করে। তো লাংস যখন নষ্ট হবে তখন কি হবে, আপনার শ্বাসকষ্টটা হবে। এইবার দুটো পদ্ধতি আছে। একটা তো হচ্ছে যখন আপনি রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাচ্ছেন, তখন কি করবেন, মাথা অনুযায়ী পাটা আপনি উঁচু রাখবেন, মানে পায়ের নিচে আপনি বালিশটা দেবেন। এটা হলো নাম্বার 1। তৃতীয় নম্বর, যখনই আপনার শ্বাসকষ্টটা হবে, আপনি কি করবেন, ম্যাক্সিমাম লোকরা কি করে, যখনই শ্বাসকষ্টটা হয় আমরা চেয়ারের মধ্যে বসে গিয়ে মুন্ডিটা মানে মাথাটা উঁচু করে নিই, ঠিক আছে? এইটা আপনি করতে যাবেন না। তখন আপনি কি করবেন, আপনি সোজা বসে ঘাড়টাকে নিচু রাখবেন, ঠিক আছে? এটা করলে আপনি ইনস্ট্যান্ট কিন্তু আপনি রিলিফটা পাবেন। তার সাথে আপনি একটা কাজ করবেন, যেটা তুলসী পাতা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে চালু করুন। অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে, তার সাথে সাথে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করে দেয়। এইগুলো আপনি যখন করবেন তখন কিন্তু দেখবেন অনেকটা আপনি বেটার থাকবেন। আর হ্যাঁ, এই টেন্স মাথায় রাখবেন, যেহেতু আপনার বয়সটা কম, এই বয়সের মধ্যে যদি ডিজিজকে যদি ফেলে রাখেন, দীর্ঘদিন আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি ব্রঙ্কিয়াল অ্যাস্থমা থেকে আপনি আক্রান্ত হয়ে যাবেন। তো ইমিডিয়েট আপনি ওই রিপোর্টটা করে চিকিৎসাটা করান। 1.5-2 মাসের মধ্যেই আশা করছি আপনি ভালো হয়ে যাবেন। আর এই জিনিসটা সব থেকে বড় জিনিস হচ্ছে কি, ব্যাক করবে না। তো যখন আপনার এই জিনিসটা আসবে না, আপনি কিন্তু পুরোপুরি সুস্থ থাকবেন। একদম।
মহাকাশে কিন্তু প্রচুর নক্ষত্র আছে, নক্ষত্র হয়তো গুণে আমরা শেষ করতে পারবো না, কিন্তু সব নক্ষত্র কি আমাদের জন্য সব থেকে উজ্জ্বল এবং সব থেকে গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে সূর্য। কারণ সূর্যের আলো আমাদের জন্য ভীষণ রকম ভাবে প্রয়োজনীয়। ঠিক একই রকম ভাবে অনেক কিছু আপনার আশেপাশে প্যাথি আপনি গজিয়ে উঠতে দেখবেন, কিন্তু আপনার জন্য সর্বশ্রেষ্ঠ কিন্তু আয়ুর্বেদিক কিন্তু পারে আমাদের ভারতীয়দের আমাদের শরীর বুঝে আমাদের ট্রিটমেন্ট করতে, এবং সঠিক উপাদানটা, সঠিক মেডিসিনটা, সঠিক প্রয়োজনীয় কাজগুলো আমাদের শিখিয়ে দিতে। সে কারণেই কিন্তু পুরোপুরি আয়ুর্বেদকে নিয়ে কিন্তু রিসার্চ করে কিন্তু কিছু মেডিসিন, কিছু পদ্ধতি, কিছু নিয়মাবলী আপনাদের জন্য নতুন করে আরো আধুনিকভাবে কিন্তু নিয়ে এসেছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যদি এখনো পৌঁছতে না পারেন এনবিপিতে, তাহলে বলবে একটু তাড়াতাড়ি পৌঁছন না। তাড়াতাড়ি সুস্থ হওয়ার ইচ্ছা আপনার তো অনেকটা রয়েছে, তাই সেটাকে কার্যকরী করতে হলে যোগাযোগ কিন্তু করতেই হবে। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছিলাম, সোমা দাস। সোমা দাস। বয়স কত ম্যাডাম? আমি 60। 60। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বলুন? আমি পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, এই আর কি। হাঁটুর ব্যথা। জাস্ট স্যার বললেন হাঁটু ব্যথা নিয়ে অনেকটা আলোচনা করলেন, শুনুন স্যার বলছেন আবার। আচ্ছা, আপনার বয়স হচ্ছে আবার 60 বছর। হুম। এইবার আপনার কোনো এক্সরে রিপোর্ট হয়েছে? না না না, কোনো এক্সরে রিপোর্ট করি। কতদিন ধরে সমস্যা হচ্ছে এটা? তাও কিছুদিন হবে, 4-5 বছর হবে। 4-5 বছর হবে। তো আপনি এক্সরে রিপোর্ট করাচ্ছেন না কেন? একটুখানি কম ছিল আর কি, এবার যত দিন যাচ্ছে তত মানে সেটা অবভিয়াসলি বাড়বে ওটা। তো আপনি কোনো এক্সরে রিপোর্ট করাচ্ছেন না, কোনো ডাক্তার কাছে যাচ্ছেন না, মানে আপনি তাকে আয়ুর্বেদিক আমাদের এখানে সোদপুরে মুড়াগাছাতে একজন পবিত্র বেরা না বলে, না, মানে কোনো নাম করবেন না প্লিজ প্লিজ প্লিজ, কোনো নাম নয়। শুধু আমরা এনবিপি ছাড়া কিছু বুঝি না। যাই হোক, বলুন স্যার। যেটা আপনাকে বলছিলাম কি, দেখুন আপনি যে কোনো প্রাতিতেই যান না কেন বা যে কোনো ডাক্তার কাছে যান না কেন, তাদের দরকার আছে আপনাকে আগে জেনে নেওয়া কি আপনার প্রবলেমটা কোথায় আছে। আপনার অস্ট্রিও আর্থ্রাইটিস হতে পারে, অস্ট্রিওপোরোসিস হতে পারে, ঠিক আছে, অস্ট্রিওপেনিয়া হতে পারে। তো এইবার প্রবলেমটা কি আছে, কি জন্য আপনাকে ওষুধ দিচ্ছে, সেটা তো আপনার জানা অধিকার আছে। আজকে আপনি যে প্যাথিতে কথা বললেন বা আপনি যে ডাক্তারের নামটা বললেন বা যে ডাক্তারকে ওষুধ আপনি খাচ্ছিলেন, কেন একটা সময় কাজ করছেন না? কারণটা হচ্ছে কি, ওরা আপনাকে পেন কিলার দিচ্ছে। ব্যথা ওষুধ বড়ি খাওয়ার পর আপনার ব্যথাটা কম থাকছে, ছেড়ে দেওয়ার পর কিন্তু আপনার আবার ব্যথাটা হচ্ছে। তা আপনাকে এটা জানুন কি আমার কি ধরনের ব্যথা আছে, কি করলে সম্পূর্ণভাবে ঠিক হব। তো প্রথম আপনার কাজ আছে একটা হাঁটু এক্সরে রিপোর্টটা আপনি অবশ্যই করান। আপনি যদি আমাকেও দেখাতে আসেন, আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেবো কি প্রথম আমার কাছে আসার আগে একটু হাঁটু এক্সরে রিপোর্টটা নিয়ে আসুন। আমি দেখবো, দেখার পর আপনাকে সলিউশনটা বলবো কি করলে ভালো হবে। বাড়ি কোথায় আপনার? সোদপুর। আমার বাড়ি হচ্ছে সোদপুরে। বাসটা ঠিক আছে, সোদপুরে যদি বাড়ি থাকে, সোদপুর থেকে তো বেশি দূর নেই মধ্যম গ্রামে, যেখানে প্রতি সোমবার করে আমি থাকি, আমি নিজেই থাকি, ঠিক আছে। তো আপনি একটা কাজ করবেন, একটা হাঁটু এক্সরে রিপোর্টটা করান। রিপোর্টটা নিয়ে আপনি সোমবার দিন আমার কাছে আসবেন, আর যে আপনি ট্রিটমেন্টটা করছিলেন বা যে আপনি ওষুধটা খাচ্ছেন সেটা আপনি দেখাবেন। আপনাকে আমি ফলটা বলে দেবো কি ফলটা আপনি করছেন যেখানে আপনার ভালো হচ্ছে না, আর কি করলে পুরোপুরি আপনার সমাধানটা হবে, ঠিক না? ওকে, সঙ্গে থাকুন ম্যাডাম, কারণ অনেকেই কিন্তু সত্যি মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করতে চান। মধ্যমগ্রামে তো আমাদের চেম্বার রয়েছে, এদিকে কিন্তু হাজরাতেও আমাদের চেম্বার রয়েছে। শিশু মঙ্গল হসপিটালের নাম নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন, ঠিক তার পাশেই কিন্তু আমাদের আরেকটি সেন্টার রয়েছে হাতিবাগান। খুব মানে পরিচিত একটা নাম হাতিবাগান, একদম হাতিবাগান চৌমাথার কাছাকাছি কিন্তু আমাদের চেম্বার রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া হাওড়ায় আমাদের চেম্বার রয়েছে, বাল্টিগুড়ি বাজার দাসনগরে রয়েছে, আপনি বেলুড়ে পেয়ে যাবেন, এদিকে শিবপুরে পেয়ে যাবেন। এছাড়া দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারছেন। চলে যাই একটু দূরের জেলাগুলোর কথা। মেচেদায় অর্থাৎ মিদনাপুরে আমাদের কিন্তু অনেকগুলো সেন্টার রয়েছে। প্রথমে মেচেদার কথা বলবো। মেচেদায় ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। নতুন আরেকটি চেম্বার রামনগর, যেটা একেবারে দীঘার কাছাকাছি, তো রামনগরও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেদিনীপুর স্টেশনের একেবারে কাছে আমাদের আরেকটি কিন্তু চেম্বার রয়েছে, তো মেদিনীপুর চেম্বারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর
এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে ডক্টর বি শর্মাকে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন শিলচরে চেম্বার, শিলচরে কিন্তু আপনারা পাচ্ছেন অবশ্যই ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে কিন্তু আমাদের চেম্বার হয়, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁয় যদি আপনার সুবিধা হয় বনগাঁয় যোগাযোগ করতেই পারেন, ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাবেন, ক্যানিং এ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, দুর্গাপুর চেম্বারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলিগুড়িতে কিন্তু আমাদের চেম্বার হয় নিয়ম করে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং ডক্টর এস ঘোষালকেও পাচ্ছেন, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে এবং সেখানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোল চেম্বারে প্রত্যেক মাসে নিয়ম করে কিন্তু থাকেন ডক্টর বি শর্মা, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নাম কিন্তু লিখিয়ে ফেলবেন। পেয়ে যাচ্ছেন ডিব্রুগড় আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার ডক্টর এস ঘোষালকে, সেখানে পাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা ত্রিপুরার বন্ধুরা তাদের জন্য বলবো যে ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা ত্রিপুরা চেম্বারে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। গুয়াহাটিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এস ভাদুরীকে। এছাড়া মাঝে মধ্যেই কিন্তু আমাদের ল্যান্সডাউন চেম্বারটিতে রবিবার করে ছুটির দিন, যেটা আপনারা ভীষণ রকম ভাবে চান, রবিবার করেও কিন্তু চেম্বার হয়। যদি আপনি রবিবার ছাড়া যোগাযোগ করতে পারবোই না এরকম কোনো বিষয় থাকে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবেন আমি সানডে যোগাযোগ করতে চাই ডক্টর বি শর্মার সাথে হাজরা চেম্বারে, তাহলে কিন্তু তারা আপনাকে ডেট সময় সবটা কিন্তু বলে দেবেন। খুব সংক্ষেপে বন্ধুর সাথে কথা বলবো, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? না আমি ডাক্তার বাবুর সঙ্গে এই করলাম, কিন্তু উনি তো টিভিতে। হ্যাঁ ডাক্তারবাবু টিভিতেই আছেন, আপনি বলুন কোথা থেকে ফোন করছেন? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে। খুব তাড়াতাড়ি বলুন সমস্যাটা কি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, টিভির আওয়াজটা কমান দাদা, একটু তাড়াতাড়ি বলুন সমস্যাটা কি? হ্যাঁ আমার কিছুদিন হলো বুকের মধ্যে খুব ঝড় পড়ানি করছে এবং মানে 10-15 মিনিট কাজ করার পরে হাঁপিয়ে যাচ্ছে। আচ্ছা, আর পেট পরিষ্কার হয়? আপনার কি পেট পরিষ্কার হচ্ছে? ঠিক মতো মানে আমি তো কথা বলছি। টিভির আওয়াজটা কমান দাদা, টিভির আওয়াজটা কমান, বারবার বলে দিচ্ছি আমি, টিভির আওয়াজটা কমান, নাহলে এই প্রবলেমই কিন্তু হবে। আমি বুকের মধ্যে কিছুদিন ধরে হ্যালো ফোন কমিয়েছি স্যার, আমি বলছি কিছুদিন হলো আমার বুকের মধ্যে বেশ ধরপড়ানির মতো, মানে যে কোনো কাজ করলে হাঁপিয়ে যাচ্ছে এবং বুকের মধ্যে দম বন্ধর মধ্যে হয়ে যাচ্ছে। বেশ স্যার বলছেন, শুনুন। পেট পরিষ্কার হয় আপনার? পেট পরিষ্কার তো পায়খানাটা একবার করে হয়। না একবার হয় বা দুবার হয় সেটা আমি জিজ্ঞেস করিনি, মানে পরিষ্কার হয় কি? একবার সকালের দিকে পায়খানা হয়, কিন্তু ফুল পরিমাণ না, একটু কম থাকে। এটা একটা বড় কারণ আছে, এটা আপনাকে পেট পরিষ্কার রাখার চেষ্টা করুন। আর এর সাথে সাথে আপনি কোনো রকম ব্যায়াম করেন? না আমি কোনো ব্যায়াম করি না, আমি তো বয়স হয়েছে 73। আপনি ব্যায়ামটা করুন, যেটা হচ্ছে লোম বিলোম যেটা আমরা বলি, এক নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন। না ব্যায়াম করি না স্যার। ব্যায়াম আপনি টিভি শুনুন, প্রমাণ শুনুন। যেটা হচ্ছে আপনি এক নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা ধরে রাখবেন, এই নাক দিয়ে নিঃশ্বাসটা আপনি বার করবেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রেখে এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করবেন। এই প্রাণায়ামটা আপনি 5 বার করে করবেন, ঠিক আছে? সারাদিনের মধ্যে একবারই করুন, কিন্তু 5 বার করে অবশ্যই করুন। আর কৃষ্ণনগরে আপনি থাকেন তো কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে, ঠিক আছে? যে কোনো প্রবলেমকে আপনি যদি পুষে রাখবেন প্রবলেমটা কিন্তু বড় হবে। কৃষ্ণনগরে প্রত্যেক মাসেই 2 বার করে চেম্বার হয়, সেখানে এসে আপনি দেখা করুন, যেখানে এই প্রবলেম থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারেন, ঠিক আছে? একদম। প্রত্যেক দিন প্রত্যেকটি চেম্বারে কিন্তু ছুটে যাচ্ছেন আমাদের ডাক্তারবাবুরা, আর আপনারাও বাড়ি থেকে বেরিয়ে ছুটে আসছেন চেম্বারে, কারণ ভালো তো আপনাকে হতেই হবে। আর চেম্বারে এসে আপনার কি অভিব্যক্তি, আপনি কতটা ভালো আছেন, কতটা সুস্থ আছেন, সেটা আপনারাই কিন্তু নিজে মুখে স্বীকার করেন। শুনবো সেরকম কিছু কথা, তারপর ফিরে আসছে অনুষ্ঠানে। তোমার নাম? মায়া সান্দ্রা। কোথায় বাড়ি তো? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গেছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ে একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করেছিলাম, আমি তো এলাকাতে করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে।
এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ সুস্থ আছি। ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রাণ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? হুম। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্বভারতী। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা আমি করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? তো যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না সুস্থ হলে হলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার, কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম মন্দির। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরো অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? সোরাটিক আর্থ্রাইটিস করে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এনবিপির অনুষ্ঠান মানেই বিভিন্ন ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা হয়। আলোচনা করাটা ভীষণ সোজা, কিন্তু জীবনের সমস্যাগুলোর সমাধান করাটা কিন্তু সব থেকে বেশি কঠিন। কারণ আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু সে কি আপনার সমস্যার সমাধান করতে পারছে? সেটার দিকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে। এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা যেরকম আপনার সমস্যা নিয়েও আলোচনা করে, তার সমাধান নিয়েও কিন্তু আলোচনা করে। আজকেও ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন ধরনের আর্থারাইটিস নিয়ে আমরা আলোচনা করি এবং বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা নিয়ে আলোচনা করি। তবে ব্যথার সাথে স্কিনের সমস্যা আমি কেন বললাম? কারণ একটা স্কিনের সমস্যা আছে সোরিয়াসিস, তবে দীর্ঘদিন সোরিয়াসিসের সমস্যা থাকলে সোরিয়াটিক আর্থারাইটিস হয়ে যায়। এটা আমরা দীর্ঘদিন এই অনুষ্ঠানের সাথে থাকতে থাকতে শিখে গেছি। আমরা বলেছিলাম না যে একটা ভালো বিষয়ের সঙ্গে থাকলে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো। ঠিক এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে সোরিয়াটিক আর্থারাইটিস বিষয়টা কি, সবটাই আমরা শুনবো। তবে তার আগে স্যার আমরা আলোচনায় যাব না ফোনটা নিয়ে নেব। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম কালীঘাট থেকে। কালীঘাট থেকে বলছেন। বয়সটা বলবেন? বয়স 35 বছর বয়স। সমস্যা হচ্ছে মানে 1 সপ্তাহ ধরে দেখছি মাথাটা আমার ধরে আছে প্রচুর, মানে প্রচুর যন্ত্রণা করছে। আচ্ছা, এর জন্য আপনাকে একটা এক্সরে রিপোর্ট করান পিএনএস এ, ঠিক না? পিএনএস এ আপনি যখন এক্সরে রিপোর্টটা করাবেন, সেখানে আপনার কনফার্ম ডায়াগনোসিস হবে কি আপনি সাইনাসের সমস্যা নিয়ে ভুগছেন, যার ফলে এই ব্যথাটা হচ্ছে। মানে আমাদের যে নেজাল যে ব্লকেজটা আছে, এখানে কি হয়, মিউকাসটা জমতে থাকে। আর মিউকাসটা জমলেই তখন কি হয়, আপনি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন না। ভালোভাবে যখন আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার কিন্তু মাথা যন্ত্রণা হওয়া স্বাভাবিক।
ঠিক আছে? তো আপনি একটা এক্সরে রিপোর্টটা করান, যেহেতু আপনি কালীঘাটে বললেন, তো আপনি আমাদের কলকাতায় যে মেন চেম্বার, মানে আমাদের ঠিক যে শিশুমঙ্গল হসপিটাল আছে তার ঠিক উল্টো দিকেই আমাদের হসপিটাল আছে। সেখানে আপনি প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, আবার রোববার এইটা করে চেম্বার হয়। আপনি যে কোনো দিন আপনার সুবিধা হবে সেখানে এসে আপনি এক্সরে রিপোর্টটা দেখান, কেন কি যতক্ষণ ডায়াগনোসিস হবে না আমি আপনাকে প্রপার সলিউশন দিতে পারবো না, ঠিক না? বেশ, শুনতে থাকুন। চেম্বার তো আমাদের বহু জায়গায় রয়েছে, স্ক্রিনে দেওয়ার নাম্বারও কিন্তু আমাদের রয়েছে। দুটো নাম্বার কিন্তু জলজল করছে, 9830235527 বা 37 নাম্বারগুলো প্লিজ আপনার মোবাইলে হোক বা খাতায় নোট করে রাখবেন এবং যে কোনো সমস্যায় ফোন করবেন। স্যার, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে বিভিন্ন ধরনের আর্থারাইটিস নিয়ে আমরা আলোচনা করি, আজকে কি একটু সোরাইটিক আর্থারাইটিস নিয়ে আমরা আলোচনা করতে পারি? অবশ্যই, এটা দরকারও আছে। কারণটা হচ্ছে, দেখুন, আজকে সোরাইটিক আর্থ্রাইটিস যে সাবজেক্টটা, আজকে আমি যেটা বলি না, মোর দেন 200 আর্থ্রাইটিস আছে, মানে 200 থেকে বেশি প্রকারের শরীরের মধ্যে বাত আছে। তো এই যে আর্থ্রাইটিসটাই, সোরাইটিক যে আর্থ্রাইটিসটা একটু আলাদা কেন, এর মধ্যে ডিফারেন্সটা কি, আমরা কি করে বুঝবো যে আমার সোরাইটিক আর্থ্রাইটিসটা হয়েছে? যেটা প্রোগ্রাম স্টার্ট করার আগেই সুস্মিতা একটা খুব ভালো কথা বললো, কি আমাদের সোরিয়াসিস যে শরীরের মধ্যে হয় সেখান থেকে একটা রোগ কনভার্ট হয়ে যায় সোরাইটিক আর্থ্রাইটিসের মধ্যে। একদম দামি কথা বলেছেন উনি, তাকে সোরাইটিক আর্থ্রাইটিস বলা হয়। কিন্তু সিমটমসগুলো কি কি থাকে বা কি করলে আমরা ভালো হব, এটা ব্যাপারটা আমাদেরকে জানা খুবই দরকার আছে। কারণটা হচ্ছে, এখানে আমরা একটা ভুল করে ফেলি, যেটা ম্যাক্সিমাম আর্থ্রাইটিসের মধ্যে আমরা ভুল করে থাকি, কি ব্যথা হলেই নাকি আমাদেরকে ব্যথা বড়ি খেতে হয়, ব্যথা বড়ি খাওয়ার পর আমাদের ব্যথা কমে যায়। কিন্তু এখানে একটু ডিফারেন্ট কেন? কারণটা হচ্ছে কি, সোরাইটিক আর্থ্রাইটিসে যখনই আপনি কোনো পেন কিলার খাবেন, আপনার কিন্তু এদিকে স্কিনের সমস্যা উঠতে চালু হয়ে যায়। তো স্কিনের সমস্যা যখন উঠবে, আপনি স্কিনে যখন ওষুধটা খাবেন, তখন কিন্তু আপনার আর্থ্রাইটিসের ব্যথাটা উঠে যাবে। তো এই কারণের জন্য এই পেশেন্টগুলো পুরোপুরি কনফিউজ থাকে, কোনটা আমি আগে করব, কোনটা আমি পরে করব। আর সত্যি কথা বলতে গেলে এখানে ডাক্তারও কিন্তু কনফিউজ থাকে কি ট্রিটমেন্টটা দেওয়াটা উচিত। কেন কি আজকে যদি আপনি স্কিনের ট্রিটমেন্ট দিচ্ছেন, আর্থ্রাইটিস বাড়ছে, আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিচ্ছেন, তখন আপনার কিন্তু স্কিনের প্রবলেমটা বাড়ছে। এইবার এই প্রবলেমগুলোকে, সিমটমসগুলো কি কি হয়, প্রথম সত্যি কথা বলতে গেলে তো স্কিনের দেখবেন আপনার যখনই ব্যথা হয়, তো ওনাদের যে স্কিন থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। ওদের স্কিনের মধ্যে আপনি দেখবেন সবসময় একটা দাগ থাকবে। যেরকম আপনাকে যদি সরল ভাষায় বলে দিই, যে পেশেন্ট আছে সে খুব ভালো করে জানে কি আমার শরীরের মধ্যে কেমন দাগ আছে, কিন্তু যে পেশেন্ট নেই, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, যারা ফ্রেশার আছে তারা কি করে জানবে কি আমার সোরাইটিক আর্থ্রাইটিসটা হচ্ছে। কি আপনার যখন শরীরের মধ্যে ব্যথাটা হবে না, দেখবেন কোনো না কোনো ঠিক জায়গা কিন্তু আপনার স্কিনের একটা প্রবলেমটা রয়েছে, যে আপনার ইচিংটা করেন। হয়তো আপনি তাকে ভাবেন যে আমার এক্সিমা আছে, কিন্তু ওটা এক্সিমা নয়, ওটা সোরিয়াসিস আছে। আর এরপরে কিন্তু আপনার শরীরের মধ্যে সোরাইটিক আর্থ্রাইটিসটা হয়েছে। এইবার এই প্রবলেমে সলিউশনটা আমরা কি পাবো? সিমটমসগুলো যেটা আমি বললাম, প্রথম আপনার স্কিনের মধ্যে দাগ থাকবে। সেকেন্ড সিমটমসটা বললাম কি আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশনটা বাড়বে। আর আজকে যে কোনো আর্থ্রাইটিসকে ভালো করতে গেলে আপনাকে ইনফ্লামেশন কমাতেই হবে। কেন কি ইনফ্লামেশন যদি আপনি না কমান, ম্যাক্সিমাম রুগীদের কি হয়, ম্যাক্সিমাম রুগীরা কি করে, আপনার ব্যথা বড়িটা খায়, ব্যথাটা কমায়। কিন্তু আমি কি বলি যে আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশনটা কমান, কারণ ইনফ্লামেশনটাকে আপনার যখন কমে যাবে, তখন কিন্তু ব্যথা এমনি কমবে। ঠিক না? তো এইবার ইনফ্লামেশন কি করে কমবে? ইনফ্লামেশন কমাতে গেলে আপনার শরীরের মধ্যে আর্থিনের দরকার আছে। আজকে যদি আপনার ভোল্টেজ যদি যন্ত্র থাকে, আপনি নিজের শরীরের মধ্যে যন্ত্রটা লাগিয়ে ভোল্টেজটাকে চেক করুন। আপনার ভোল্টেজ কি বলছে? আপনার হাই আছে। তো ভোল্টেজ যদি হাই থাকে, মানে ভোল্টেজকে যদি আপনি নিচে যদি না নামান, তাহলে কিন্তু ইনফ্লামেশন থাকবে। আর ইনফ্লামেশন থাকলে আপনার শরীরের মধ্যে ব্যথা হবে। ঠিক না? তো আপনার দরকার কি? আর্থিন। তো আমরা আর্থিন পাবো কোথায়? আমরা তো শুনেছি আর্থিন নাকি ইলেকট্রিকের জন্য লাগে। না, আমাদের শরীরের মধ্যেও কিন্তু আর্থিন লাগে। তো এবার এই যে আর্থিনটা পেতে গেলে আপনার দরকার কি? আপনার দরকার আছে, আমরা মাটি থেকে আর্থিনটা পাবো। তো আপনার দরকার আছে যে কোনো মাঠ বা যে কোনো কাঁচা রাস্তা, ঠিক আছে, সেখানে আপনি কি করবেন? ছটিটা খুলে নেবেন। ছটিটা খুলে নেবার পর আপনি মাটিতে পাটা শুধু রাখবেন। ঠিক আছে? পাটা রাখবেন। আমি আপনাকে হাঁটতে বলছি, আপনার ব্যথা আছে, কোনো হাঁটা দরকার নেই। আপনি সিম্পল একদম বসে কিন্তু আপনি মাটিতে শুধু পাটা রাখবেন। 15 মিনিট যদি আপনি রাখেন, আপনার ভোল্টেজ কিন্তু 0 হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। আধ ঘন্টা যদি আপনি প্রতিদিন যদি রাখতে চালু করেন, তাহলে কিন্তু কি হবে? আপনার শরীরের মধ্যে প্রেশার, সুগার, থাইরয়েড যে আপনি ওষুধগুলো, কোলেস্ট্রলের ওষুধগুলো যে দীর্ঘদিন খাচ্ছেন, আস্তে আস্তে করে কিন্তু দেখবেন প্রবলেমটা সলভ হতে চালু হয়ে যাবে। 45 মিনিট যদি আপনি রাখতে চালু করেন, তাহলে কি হয়? শরীরের মধ্যে বড় যে ডিজিজগুলো, কিডনি, ক্যান্সার
আর্থ্রাইটিস, এগুলো কিন্তু ভালো দিকে যেতে চালু করে দেয়। আর প্রতিদিন যে মানুষ 1 ঘন্টা আর্থিং নিতে পারে, তাহলে আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন তো যাবেই যাবে, একটা পেন কিলারে কাজ করে। একটা পেন কিলার, 1 পেন কিলার ইকুয়াল টু 1 আওয়ার আর্থিং, ঠিক আছে? তো এইটা আপনি যদি করতে চালু করেন, তাহলে কিন্তু শরীরের মধ্যে ইনফ্লামেশনটা কমবে। তো এইটা আমরা আজকে জানলাম সিমটমসগুলো কথা, যেটা স্কিনের প্রবলেমটা আসবে, ইনফ্লামেশন হবে। এবার কিছু সলিউশনটা পেলাম আমরা, ইনফ্লামেশন কমাতে গেলে বা ব্যথা কমাতে গেলে আমাদের দরকার রয়েছে আর্থিনের কথা। এর সাথে সাথে আমরা আর কি করব, আয়ুর্বেদের মধ্যে এরকম কি আছে যে সোরাটিক আর্থ্রাইটিসকে সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়া, এটাও আপনাকে জানতে হবে। একদম। কে আছেন একটু আমাদের সাথে দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? আমি সাহেব মল্লিক বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন। বয়স কত আপনার? 42। 42। বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার পায়ের মাসলগুলো প্রচন্ড ভাবে যন্ত্রণা হয়, হুম বিশেষ করে রাত্রের দিকে। হুম এ থেকে আমি প্রতিকার পাওয়ার উপায় জানতে চাই। রাত্রিবেলা আপনার ব্যথা হয়, ঠিক তো? হ্যাঁ বাড়িতে আপনার কি মার্বেল আছে না? হ্যাঁ মার্বেল আছে। মার্বেল আছে। আপনার বাড়িতে যে মার্বেলটা আছে, আপনি যখন বাড়িতে ঢুকে যান, আপনার সক্স আপনি খুলে নিলেন, জুতোটা খুলে নিলেন, তারপরে কি আপনি কিভাবে হাঁটেন, মানে এমনি প্লেন? প্লেন প্লেন। এইটা বন্ধ করে দিন, ঠিক আছে? আপনি যখন বাড়িতে যখন থাকবেন, একটা স্লিপার কিনে নিন, স্লিপারটা করে আপনি বাড়িতে হাঁটবেন। এটা আমরা রিসার্চ করে দেখেছি, এখন রিসেন্টলি আমাদের কাছে এই পেশেন্টগুলো বেশি বাড়ছে। তো যেহেতু নামের পরে দেখবেন আমাদের রিসার্চ সেন্টার আছে, তো প্রত্যেকদিন আমরা না কিছু না কিছু একটা রিসার্চ করতে থাকি কি এই পেশেন্টগুলো বেশি আসছে কেন, কি এরকম প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। তো মার্বেলের মধ্যে যে আপনি মানে চটি ছাড়া যে আপনি হাঁটেন, তাতে কি হয়, আপনার শরীর পাটা দেখবেন ইনফ্লামেশন হচ্ছে। পা কি ফুলছে? হালকা ফুলছে। হ্যাঁ, তো এই যে পা যে আপনার ফুলছে না, এটা একটা কারণ। কেন ফুলছে? কেন কি শরীরের মধ্যে আপনার যে, আমি কি বললাম একটু আগেই বলেছিলাম কি আপনার আর্থিং দরকার আছে, মানে আমি মাটিতে বলছি আপনাকে চটি ছাড়া হাঁটতে, কিন্তু মার্বেলের মধ্যে আপনি যখন হাঁটছেন, এখন ম্যাক্সিমাম ঘরের মধ্যে মার্বেল আছে, তো দেখবেন এই প্রবলেমটা কিন্তু আসছে। আর রাত্রিবেলায় এই পেনটা কেন হয়? রাত্রিবেলায় যখন আপনি ঘুমোতে যাচ্ছেন না, একটা কাজ আপনি করুন, যেটা হচ্ছে পায়ের নিচে আপনি বালিশটা দেবেন, এই ইনফ্লামেশনটা কমবে। মানে মাথা অনুযায়ী আপনার পাটা উঁচু থাকবে, পায়ের নিচে বালিশটা দেবেন। এর সাথে সাথে আপনাকে একটা কথা বললাম, যেটা মার্বেলের মধ্যে আপনি যখন হাঁটছেন সেটা চটি পরে হাঁটুন। আর জল আপনি কমাবেন না, শরীরের মধ্যে জলও দরকার আছে। মিনিমাম 3 to 4 লিটার আপনাকে জল খেতে হবে, আর সেটাও বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না, ঠিক না? এটা আপনি করুন, এটা করলে আপনার ব্যথাটা অবশ্যই কমবে। আর এরপরে যদি না কমে, তাহলে কিন্তু আপনাকে ইউরিক অ্যাসিড রিপোর্টটা করাতে হবে, ঠিক আছে? বেশ, ওকে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। টিভি স্ক্রিনে কিন্তু আমাদের অনেকগুলো সেন্টারের, মানে প্রত্যেকটা সেন্টারের নাম কিন্তু স্ক্রলিং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এবার দায়িত্বটা পুরোপুরি আপনার, যে আপনার যে ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ গুলো রয়েছে সেগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে কিন্তু ফোন করে নিতে হবে। তবে এই অনুষ্ঠানই এমন একটা অনুষ্ঠান যেখানে প্রচুর টিপস আমরা পাই, প্রচুর কিছু উপাদান উপাচার আমরা পাই, যেগুলো যদি আপনি বাড়ি থেকে সঠিকভাবে প্রয়োগ করেন আপনারা উপকৃত হবেন, আমরা তো এখান থেকে বলে দিই। আর ওপ্রান্ত থেকে আপনারা এতটা উচ্ছ্বসিত যে স্যারের বলা টিপস মানে সুপার ডুপার হিট হয়ে যায়। যেমন ভোল্টেজের যে বিষয়টা, প্রথম একটা সময় সত্যি আমি শুনে ভেবেছিলাম এটা কি সত্যি কাজ করবে, কিন্তু এটা আমি চেম্বারে গিয়ে নিজে দেখেছি যে মানুষ এত পরিমাণে এর রেজাল্ট পাচ্ছে যে মানুষ অভিভূত, এবং একজন আরো 10 জনকে বলছে। ঠিক একই রকম ভাবে আজকেও যে কথাগুলো বলছেন স্যার, একটু মনে যদি থাকে ভালো, নাহলে একটু খাতায় নোট করে রাখুন, আপনার নিজের জন্য নয়, আপনার আশেপাশে যে মানুষগুলো আপনার খুব প্রিয় এবং আপনি চান কারোর ভালো করতে, তাহলে এই টিপস গুলো তাকে একটু বলুন না। দেখবেন সে যদি সাময়িকভাবেও ভালো থাকে, একটু যদি আরাম পায়, তাহলে কিন্তু তার মন থেকে আপনার জন্য একটা খুব ভালো মানে আশীর্বাদ বেরোবে। কে আছেন বলবেন। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছো, বলো নাম কি? প্রিয়ঙ্কা। প্রিয়াঙ্কা, বয়স কত তোমার? আমার 26 বছর। 26 বছর। কি হয়েছে প্রিয়াঙ্কা, সমস্যা? আমার সমস্যাটা হলো যে আমাকে প্রচুর গ্যাস আর অম্বল হয়ে যাচ্ছে, মানে এসে গলা জ্বালা করতে। মাত্র 26 বছর বয়সে? হ্যাঁ। দেখিয়েছে আগে, খুব ভালো ভালো ফুচকা খেয়েছে, ভালো ভালো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে খেয়েছে, করেছো তো প্রিয়াঙ্কা? হ্যাঁ। কোল্ড ড্রিঙ্ক খাও? হ্যাঁ। এই বাবা, দেখেছো এই এই বয়সে মেয়েরা যে আছে,
সেটা আমরা ম্যাক্সিমাম পেয়েছি তারা কোল্ড ড্রিঙ্কস উপরে ডিপেন্ডেন্ট থাকে। শুনতে অবাক হয়ে যাবেন, আজকে নন অ্যালকোহলিক সিএলডি পেশেন্ট মানে ক্রনিক লিভার ডিজিজ মানে যেখানে লিভার নষ্ট হয়ে গেছে, এই সব বয়সে মেয়েরা আমরা পাচ্ছি। কারণটা হচ্ছে ডিউ টু কোল্ড ড্রিঙ্কস, ঠিক না? তো একদম বন্ধ করো। এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছ, এইটাই হচ্ছে সব থেকে বড় বিষ। এই যে খাওয়ার পর যে তুমি একটু আরাম পাও না, ঢেকুটা যে উঠে যায়, তুমি বলো আমি একটু আরাম পাচ্ছি, এটা আরাম নয়, এটা ভিতরে গিয়ে তোমার আরো খারাপ করছে। ঠিক আছে, প্রথম দরকার আছে একটা ইউএসজি রিপোর্ট করাও। ইউএসজি হোল অ্যাবডোমেন রিপোর্টটা করাও, সেখানে দেখো তোমার লিভার কি পজিশনে আছে, এটা খুবই দরকার আছে। তার সাথে সাথে একটা ব্লাড রিপোর্ট করাও, মানে লিভার ফাংশন টেস্ট রিপোর্ট, এলএফটি রিপোর্ট। সেখানে তুমি দেখতে পারো বিলুরিন কত আছে, আমার এসজিওটি এসজিপিটি কত আছে, অ্যালকালাইন ফসফেট কত আছে, জিটি কত আছে। এই যে প্যারামিটারগুলো যদি তুমি ঠিক না রাখতে পারো, দুর্ভাগ্যের কথা বলে দিই, যত কোল্ড ড্রিঙ্কস খেয়েছো আর যত তুমি উৎপাদ করেছো, মানে খাওয়া দাওয়া করেছো, এখন তুমি কিছু খেতে পারবে না। মানে জল খেলেও তোমার অ্যাসিড হবে। ঠিক আছে, কথা শুনে এখন থেকে জব জাগো তব সবেরা। তো এখন থেকে তুমি কি করবে, ওই খাবারগুলোকে বন্ধ করে দাও, একদম খেও না। তার সাথে জল অবশ্যই খাও, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি ফার্স্ট কিন্তু জল খাও। এটা একদম নিয়ম করে নাও কি আমি কাল থেকেই খাবো, উঠেই আগে প্রথম জল খাবো। তোমার গ্যাস্ট্রিকের সমস্যা 50% ওখান থেকে ঠিক হবে। কিন্তু এটা নয় কি ফ্রিজে জল খাবো, তুমি নর্মাল টেম্পারেচারে জল খাও। আমি বলছি না উষ্ণ কম জল খেতে, নর্মাল টেম্পারেচার জলে কিন্তু জলটা অবশ্যই খাও। তার সাথে বাইরে জাঙ্ক ফুড ফাস্টফুড খাওয়া বন্ধ করো। বর্ধমানে আমাদের চেম্বার আছে, যে রিপোর্টের কথা আমি বললাম সেই রিপোর্টটা নিয়ে বর্ধমান চেম্বারে দেখা করো, যদি পার্মানেন্ট সলিউশন পাও। নালে কিছু উপায় নেই, তোমাকে এইরকমই ভুগতে হবে। আর আলটিমেটলি জানতে পারবে কি তোমার পুরোপুরি লিভারটা নষ্ট হয়ে গেছে। ঠিক না? একদম। আর লিভার কিন্তু আমাদের একটাই থাকে, জানো তো প্রিয়াঙ্কা। তাই লিভারের কিন্তু যত্ন নাও এবং লিভারকে কিন্তু ভালো রাখো। অল্প বয়সী ছেলে মেয়েদের বলবো যে এমন কিছু খাবার যেটা ভীষণ প্রলোভনের বা ভীষণ আমার জিভে ভালো লাগছে, আমরা বেশিরভাগ মানুষ এটাই বলি, আমার খেতে ভালো লাগছে ফলে আমি এটাই খাবো। হাজার তাকে বোঝাও, তাও সে কিন্তু নিজেকে পরিবর্তন করবে না। সে কারণে বলছি, ওই বলে না জিভকে দিও না লাই, জিভ বলে আরো খাই আরো খাই। তাই কন্ট্রোলে থাকা শেখো। যদি কন্ট্রোলে থাকো তুমি ভালো থাকবে, আর যদি তুমি কন্ট্রোলে না থাকো পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভালো করতে পারবে না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। কে বলছেন? হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছি। নমস্কার। আমি আমি বেলঘরিয়া থেকে বলছি। আমার বেলঘরিয়া। হাজবেন্ডের জন্য একটু বলতে চাই। তার বয়স কত? বয়স 70 বছর। 70 বছর। কি প্রবলেম হচ্ছে ওনার? মানে কয়েকটা দিন আগে না, এই 2-3 মাস আগে একটু ভারী জিনিস তুলেছিল, তারপরে না ওই কোমরের L4 L5 একটু সরে গেছে। একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, সরে গেছে। তিনি ওষুধ দেওয়ার পরে ফিজিওথেরাপি করাতে কিছুদিন হাঁটতে পেরেছে। এখন দেখছি না ধরে হাঁটতে পারছে না। তাহলে কিছুদিন যে হাঁটতে পারছিল, তাহলে তার মানে বুঝতে পারছো কিভাবে হাঁটতে পারছিল? সেটা চিকিৎসা হয়নি। লাঠি দিয়ে হাঁটতে মানে আগে হাঁটতে পারছিল না, এখন একটু লাঠি দিয়ে ধরে ধরে হাঁটতে পারে। দেখো ম্যাক্সিমাম কি হয়, আমাদের যে দুটো হাড় আছে, একটা L4 থেকে L5 আর L5 থেকে S1, এই যে দুটো হাড় আছে না, এটা সব থেকে বেশি মুভমেন্ট হয় আমাদের জীবনের মধ্যে, লাইফের মধ্যে। এই দুটো হাড়ে কাজটা খুব সব থেকে বেশি আছে। তো ওনার যে এই প্রবলেমটা আছে না, এই প্রবলেমকে এইভাবে শর্ট আউট হবে না। আপনি যে ফিজিওথেরাপির কথা বললেন বা কিছু ওষুধ দিলাম, ক্যালসিয়াম ওষুধ দিলাম, তাতে কিছুই হবে না। আপনাকে করতে হবে পার্মানেন্ট একটা সলিউশন। কোমরে বেল্ট দিয়েছে পড়তে? হ্যাঁ হ্যাঁ, কালো রঙের মোটা বেল্ট। কালো রঙের মোটা যে বেল্টটা পড়ছো মা, ওটা পড়লে অবশ্যই আরাম পাবে। আমি কি বললাম, আরাম পেতে পারো, ভালো করতে পারবে না। ভালো হতে গেলে আয়ুর্বেদিক হেল্প নিতেই হবে। ঠিক আছে, বেলগড়িয়া থেকে আছে, যদি ভালোভাবে যদি হাঁটতে চাও, ভালোভাবে স্বাভাবিক যেরকম আগে যখন হাঁটছিলেন সেইভাবে যদি ওনাকে হাঁটতে দেখতে চাও, তাহলে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আর ফিজিওথেরাপি নয়, পঞ্চকর্ম থেরাপিটা লাগবে। সেটা করলে উনি পার্মানেন্ট কিন্তু সলিউশন পাবেন। ঠিক আছে ডাক্তারবাবু, উনি তো দাঁড়িয়ে থাকতে পারেন না, উনি তো মানে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তো ওই জন্য নিয়ে যাওয়া আসাটা খুব অসুবিধা হয়ে যায়। কোনো অসুবিধা নেই, আমি তো ওখানে দাঁড়িয়ে রাখবো না,
আমার কাছে আরামসে বসার জায়গা আছে, এসি আছে, কোনো অসুবিধা নেই। আমি আরামসে ওনাকে বসিয়ে রাখবো। আর ইনফ্যাক্ট আমাদের ওখানে হুইল চেয়ারও আছে, ঠিক আছে, এবার চাকা আছে, চাকার মধ্যে নিয়ে যাবে। দেখো রুগীকে যদি না নিয়ে আসো না, তাহলে আমি বুঝবো কি করে রুগীর সমস্যাটা। আমি তো আপনার বাড়ি যেতে পারবো না, আপনাকেই আমার কাছে আসতে হবে, কেমন? অবশ্যই, কিন্তু আমি যে নিয়ে যাব, আমি কোথায় নিয়ে যাব? কাছাকাছি বেলঘড়িয়ার কাছে একদম তুমি চলে এসো আমাদের হেড অফিস মধ্যমগ্রামে, ঠিক আছে? মধ্যমগ্রামে চৌমাথাতে বিমলা সিনেমা হলে উল্টো দিকেই পূর্বাশা গলি, ঠিক আছে? হেল্পলাইন নাম্বারে ফোন করো, তারা ভালোভাবে তোমাকে ডিটেলস বলে দেবে। প্রতি সোমবার দুপুর 1টা থেকে 5টার মধ্যে আমি থাকি, সেই সময় আসবে, এসি ঘরে বসিয়ে রাখবো, হুইল চেয়ারের মধ্যে চাকা চালিয়ে তোমাকে চেম্বারের মধ্যে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু একটা কথা বলে দিই, যখন চিকিৎসাটা হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু দাঁড় করিয়ে রাখবো। কেন কি তখন দেখবে কি এই পেশেন্ট যে দাঁড়াতে পারছিল না, এই পেশেন্ট কিন্তু দাঁড়িয়ে আছে আর হেঁটেও আসছে, ঠিক আছে? তো একদিন কষ্ট করে একটু মধ্যগ্রামে চলে এসো, আর আগের যে রিপোর্টটা আছে সেটা কিন্তু অবশ্যই আনবে, ঠিক আছে? আচ্ছা, সমস্ত কিছু করানো হয়েছে, ওইগুলো নিয়ে আসবেন, সবকিছু করেছি, এক্সরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। কিন্তু কি হচ্ছে, শুনতে থাকুন দিদি ভাই, একটু চলে যাব চট করে আমি একটু চেম্বারের কথায়। বহু জায়গায় আমাদের চেম্বার রয়েছে। এই যে মধ্যমগ্রামের কথা আমরা এতবার করে বলি, কারণ মধ্যমগ্রাম এমন একটা জায়গা, সেখানে কিন্তু সত্যি চলে আসাটা ভীষণ সোজা। উত্তর 24 পরগনার সমস্ত বন্ধুরা মধ্যমগ্রাম চেম্বারেই আসতে পছন্দ করেন, কারণ এটা আমাদের হেড অফিসও, এবং ডক্টর বি শর্মা এখানে থাকেন প্রত্যেক সোমবার করে। তাই আপনাদের যদি মনে হয় মধ্যমগ্রাম চেম্বারে আসবো, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। আবার ঠিক আমি সাউথ কলকাতার কথা যদি বলি, তাহলে কিন্তু ল্যান্সডাউন হাজরাতে আমাদের চেম্বার রয়েছে, শিশুমঙ্গল হসপিটালের একেবারে পাশের চেম্বার রয়েছে। মধ্য কলকাতায় আপনারা কিন্তু হাতিবাগানে আমাদের চেম্বার পেয়ে যাবেন। এছাড়া খিদিরপুরের দিকেও আমাদের চেম্বার আছে। আপনারা হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাবেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। মেছেদায় কিন্তু আমাদের চেম্বার হয়, এবং মেছেদা চেম্বারে ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আপনারা রামনগর, মেদিনীপুরের অনেকগুলো আমাদের চেম্বার এখন হয়ে গিয়েছে। রামনগরও একেবারে মেদিনীপুরের মধ্যেই পড়ছে, সেখানেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এবং মেদিনীপুর স্টেশনের একেবারে কাছে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বাঁকুড়াতেও ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বর্ধমানে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে। আসামের 3টি গুরুত্বপূর্ণ চেম্বার, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং গুয়াহাটি চেম্বারে কিন্তু অবশ্যই পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে। বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ঝাড়গ্রামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। হেরিয়া আমাদের চেম্বার হয়, এবং হেরিয়া চেম্বারে ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এস ভাদুরীকে আপনারা পাবেন। ক্যানিং এ ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা পাচ্ছেন। দুর্গাপুর খুব গুরুত্বপূর্ণ একটি চেম্বার, দুর্গাপুর চেম্বারে কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা নিয়ম করে পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আসানসোল চেম্বারে প্রত্যেক মাসে কিন্তু আপনারা কিন্তু পান ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপ চেম্বারে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। রায়গঞ্জেও ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুর চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ত্রিপুরার বন্ধুরা আগরতলায় আমাদের কিন্তু চেম্বার পাচ্ছেন। নিয়ম করে আগরতলা চেম্বার হয়, এবং সেখানে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। জামশেদপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। এবং কলকাতার চেম্বারগুলো বলছিলাম, কলকাতায় অনেকেই বলেন যে অফিস করি, তো অন্যদিন ছুটি হয় না, শুধুমাত্র ছুটি সপ্তাহে একদিন রবিবার। রবিবারে ডাক্তারবাবুকে কোথায় পাবো? তাই ল্যান্সডাউনে কিন্তু আপনারা রবিবার করে পাচ্ছেন। তবে হ্যাঁ, প্রত্যেক রবিবারই আবদারটা রাখবেন না, মাসে একটি রবিবার স্যার কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন, বা উনি যদি ফ্রি থাকেন অবশ্যই রবিবারটা কিন্তু অবশ্যই ল্যান্সডাউন চেম্বারে উনি যান। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং জেনে নিন যে আপনি কবে কোথায় পাচ্ছেন। এবং আমরা আলোচনা করছিলাম আজকে সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে, স্যার আবার একটু শুনবো আপনার কাছ থেকে। তো যেটা আমরা বলেছিলাম কি আজকে সোরিয়াটিক আর্থ্রাইটিসকে আয়ুর্বেদ কি মাধ্যমে ও ভালো করতে পারে। তো দেখুন, প্রথম কি আছে কি, আমরা কিছু মেডিকেশন দিয়ে রোগীকে একটা জায়গায় নিয়ে আসি যেখানে পেশেন্ট ডে বাই ডে কিন্তু ভালো দিকে যেতে চালু করে দেয়। আর যদি আপনি বলেন কি আমি পুরোপুরি ওনাকে কিওর করতে চাই, তাহলে আয়ুর্বেদ মধ্যে ক্রিয়াটা আছে যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে কি হয়, শরীর থেকে ডিটক্সিফিকেশন হয়। আর ডিটক্সিফিকেশন যখন হবে তখনই কি হবে, আপনার যে ভেনগুলো আছে, ভেনের কাছে যে আপনার ময়লাগুলো আছে যখন সরবে,
তখন কিন্তু মেডিসিন প্রপার জায়গায় পৌঁছতে চালু করে আর পেশেন্ট কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো সোরাইটিক আর্থ্রাইটিসে একমাত্র উপায় আছে, যদি ভালো যদি করতে চান তো পঞ্চকর্ম থেরাপি আপনাকে অবশ্যই করতে হবে, তার সাথে মেডিকেশন নিতে হবে, আর তার সাথে যে যে টিপস আজকে আপনাকে বলা হলো সেগুলো কি অবশ্যই মানতে হবে। কারণটা হচ্ছে কি, যেইভাবে আপনার স্কিন ড্রাই হচ্ছে, সোরিয়াসিস হচ্ছে, ঠিক ওই রকমই আপনার শরীরের ভিতরে ইনফ্লামেশন, মানে আপনার হাড়গুলো কিন্তু ড্রাই হচ্ছে, মানে আপনার হাড়ের মাধ্যমে যে জেলগুলো তৈরি হয়, যে সাইভি ফ্লুইডের কথাটা বলি, ফ্লুইড যখন নষ্ট হয় তখন কিন্তু আপনার সমস্যা হবে, কেন স্কিন ড্রাই, তার সাথে সাথে আপনার ভিতরেও কিন্তু আপনার ড্রাই হচ্ছে। তো এই পার্মানেন্ট যে সলিউশনটা পেতে গেলে আপনাকে মেডিকেশনের সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি অবশ্যই দরকার আছে। একদম। তাহলে স্যার আপনি আশ্বস্ত করছেন আমাদের যে যদি সোরাইটিক আর্থ্রাইটিসে কোনো পেশেন্ট ভোগেন এবং তারা যদি এনবিপি তে আসেন ভালো রেজাল্ট পাচ্ছেন? অবশ্যই অবশ্যই, আর অনেক পেশেন্ট আমাদের ভালো আছেও। ইনফ্যাক্ট আমরা অনেক পেশেন্টের বাইটটাও দেখানোর চেষ্টা করি স্টুডিওর মাধ্যমে, যত মিডিয়া রয়েছে সেই মিডিয়ার মাধ্যমে। তো এখানে পেশেন্টরা যে ভালো হচ্ছে সেটা কারণটা হচ্ছে একটাই, কি তারা অবশ্যই কথা শোনে, তারা অবশ্যই মেনটেন করে চলে, সেই জন্য ভালো আছে। এবার কিছু পেশেন্টগুলো থাকে তারা ভাবে কি আমি আজকে খাবো কালকে ভালো হয়ে যাবে, এই জিনিসটা আপনি যদি রাখবেন তাহলে প্লিজ আমার কাছে আসবেন না। কারণটা হচ্ছে কি, আমার কাছে তখনই আসবেন একটা মেন্টালিটি, আপনি একটা প্ল্যানিং নিয়ে আসুন যেখানে আমাকে রোগটাকে সারাতে হবে। একদিনের মধ্যে আপনার রোগ হয়নি তো একদিন রোগটাও সারবে না। কিছু কিছু পেশেন্ট আছে, আমি ওষুধ খাচ্ছি, আমি 3 দিনের মধ্যে ওষুধ খাওয়ার পর তারা বলছি ডাক্তারবাবু আমি ভালো আছি না। তো আমি তো আপনাকে কোনো পেন কিলার দিচ্ছি না, পেন কিলার যদি দেবো তো আপনার 1 ঘন্টার মধ্যেই আপনি আরাম পেয়ে যাবেন। তো সেটা তো সলিউশন পেলেন না। পার্মানেন্ট সলিউশন পেতে গেলে আপনাকে কিছুটা আমাকে সময় দিতে হবে। আমি আপনাকে তো বলছি আপনি 1 মাস আমাকে সময় দিন, 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন আমার প্রবলেম কতটা কি ভালো হচ্ছে। একদম। মানে দুটো বিষয় নিয়ে কিন্তু পাশাপাশি আলোচনা হয়ে গেল। যদি আপনি বোঝার চেষ্টা করেন বুঝে যাবেন যে যে কোনো প্রকারের অস্থির সমস্যা, আর্থারাইটিসের ট্রিটমেন্ট যেরকম আমাদের কাছে রয়েছে, পাশাপাশি স্কিনের যে কোনো ধরনের সমস্যার কিন্তু ট্রিটমেন্টও রয়েছে। সেটা যদি সোরাইসিসের মতন আপনার সমস্যা হয় তারও কিন্তু ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন। আপনি অবহেলা করে করে সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থারাইটিসে পৌঁছান তারপরে এনবিপিতে আসুন, এটা আমরা কখনোই বলছি না। কিন্তু ওই যে আপনার তো এটা একটা অবহেলার একটা নেশায় পরিণত করেছেন যে আমি অবহেলাই করব, আমি অবহেলা করার জন্যই পৃথিবীতে এসেছি। তাহলে কিন্তু কিছু করার নেই, ওই সোরিয়াটিক আর্থারাইটিস রোগটা নিয়েই কিন্তু আপনি আসবেন। তবে স্যার কেউ যদি খুব সচেতন হয়, সোরিয়াসিস হওয়ার সাথে সাথে সে যদি এনবিপিতে আসে তাহলে কি সোরিয়াটিক আর্থারাইটিস না হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়? অবশ্যই, যখন সোরিয়াসিস আপনার শরীর থেকে যদি বেরিয়ে গেল তাহলে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিসটা হবে কেন? কেন কি আর্থ্রাইটিসটা, প্রত্যেক আর্থ্রাইটিসে আপনার একটা কারণ আছে। যেরকম আমবাতের মধ্যে আমরা বলি আপনার পেটের মধ্যে আম জমতে থাকে। আজকে অস্টিওআর্থ্রাইটিসে আমরা বলি কি আপনার জেল শুকাচ্ছে, ঠিক ওই রকমই আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিসের মধ্যে আপনার সোরিয়াসিস ঠিক হয়েছে। তো সোরিয়াসিস যদি ভালো হয়ে যায় তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস এমনি থাকবে না। একদম। অর্থাৎ যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে হ্যাঁ, সময় আজকে হাতে, একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, এরকমই কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার। নমস্কার।